ক্লাস 11 আজকের ক্লাসে ওয়েলকাম। আগের ক্লাসে আমরা 18 সালের উচ্চ মাধ্যমিক 11 এর পরীক্ষার প্রশ্ন এমসিকিউ 1 নম্বরের প্রশ্নগুলো সলভ করেছিলাম। আজকে তাহলে সেকশন 2টা সলভ করব। প্রথম প্রশ্ন যেটা আছে সেটা 5 নম্বরে। 5 নম্বরের প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে 5 into 10 to the power minus 4 mole C14(6) এই পরমাণুতে কটা নিউট্রন আছে বার করতে হবে। পরমাণুতে কটি নিউট্রন আছে, ঠিক আছে, এই হচ্ছে প্রশ্ন। তাহলে মোল সংখ্যাটা কত? 5 into 10 to the power minus 4, আর যে পরমাণুটা সেটা হচ্ছে কার্বন 14(6). তো একটা কার্বন 14(6) পরমাণুতে নিউট্রন কটা আছে? নিউট্রন সংখ্যা কত হয়ে যাবে? এটা পরমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক, তাহলে এটা হচ্ছে নাম্বার অফ প্রোটনস 6। এখানে যেটা আছে ভর সংখ্যা কিভাবে হয়? ভর সংখ্যা হয়ে যায় নিউট্রন প্লাস প্রোটন মিলে। তাহলে আমরা কি করব? এই 14 থেকে 6 বিয়োগ করলে আমরা পেয়ে যাব একটা C14 পরমাণুতে কটা নিউট্রন আছে, সেই সংখ্যাটা হলো 8। 14 থেকে 6 বিয়োগ করলে 8টা সংখ্যা পেলাম। এবার আমরা দেখব যে এক মোলে কতগুলো কার্বন পরমাণু আছে। এক মোলে কার্বন পরমাণু আছে 6.023 into 10 to the power 23, এবং তাহলে 5 into 10 to the power minus 4 এর পরমাণুর সংখ্যা কত হয়ে যাবে? এক মোল C14(6) পরমাণুর সংখ্যা কত? এটা অ্যাভোগাড্রো সংখ্যক 6.023 into 10 to the power 23। এক মোলে এই সংখ্যক পরমাণু পেলাম। আর 5 into 10 to the power minus 4 এত মোলে তাহলে কত পরমাণু হয়ে যাবে? এর সাথে গুণ করব 6.023 into 10 to the power 23 into 5 into 10 to the power minus 4। ঠিক আছে, এক মোলে যা ছিল 5 into 10 to the power minus 4 এ তাহলে বেশি হয়ে যাবে, সেই জন্য এটাকে গুণ করলাম। গুণ করলে যেটা পাবো আমরা 5 দিয়ে একে গুণ করব, করে এই 10 to the power minus 4 আর এখানে 23 আছে, সেটা হয়ে যাবে 23 থেকে 4টা বিয়োগ হয়ে যাবে। তো আমরা এখানে পাবো 6.023 into 5 into 10 to the power 23 minus 4 করলে পাবো 10 to the power 19। ঠিক আছে, এটা বোঝা যাচ্ছে? এটা হয়ে গেল into 5 into 10 to the power 23 minus 4 90। এতগুলো পরমাণু আছে। তো একটা পরমাণুতে আমরা নিউট্রনের সংখ্যা দেখলাম 8টা। এতগুলো পরমাণুতে নিউট্রনের সংখ্যা কি করে পাবো? তাহলে এই সংখ্যাটাকে এবার গুণ করব। এইভাবেও আমরা লিখতে পারি যে একটি C14(6) পরমাণুতে নিউট্রন সংখ্যা 8টি। তাহলে এতগুলো পরমাণুতে নিউট্রন সংখ্যা কত হয়ে যাবে? উপরে লিখছি 6.023 into 5 into 10 to the power 19 সংখ্যক C14(6) পরমাণুতে নিউট্রন সংখ্যা কত হয়ে যাবে? একটাই ছিল 8টা, তাহলে এতগুলো পরমাণুতে কটা হয়ে যাবে? আমরা 8 দিয়ে গুণ করব।
6.023 into 5 into 8 into 10 to the power 19। এটা আমরা গুণ করব, করলে হয়ে যাবে 5 8 40, একটা 10 আছে এখানে চলে আসবে, এখানে আমরা গুণ করে দেব 4 দিয়ে, করলে আমরা যেটা পাবো 240.92 into 10 to the power 19। এই সংখ্যক পরমাণু, এই সংখ্যক নিউট্রন সংখ্যা আছে 5 into 10 to the power -14 মোল C14 পরমাণুতে। ঠিক আছে, এখান থেকে আমরা একটা পয়েন্ট সরিয়ে এখানে 20ও করতে পারি বা এটাও রেখে দিতে পারি। এর সাথে একটা অথবা আছে, H2O তে এই পরমাণুগুলোর শতকরা তৌলিক মাত্রা নির্ণয় করতে হবে। শতকরা তৌলিক পরিমাণ বলতে হবে কি কি দেওয়া আছে, দেওয়া আছে হাইড্রোজেন ইকুয়াল টু 1 আর অক্সিজেন 16, এটা দেওয়া আছে। তো এই শতকরা তৌলিক পরিমাণ আমরা কিভাবে নির্ণয় করি, সেটা হয়ে যাবে আমার এই H2 এর আণবিক ভর কত হয়ে যাবে 1 into 2 যোগ 16 into 1 ইকুয়াল টু 18। এটা হয়ে গেল এর আণবিক ভর। তো আণবিক ভরে H2 এর শতকরা পরিমাণটা কত হয়ে যাবে, ওপরে আছে 2, নিচে 18 into 100। এই হয়ে গেল জলে H2O তে H এর শতকরা তৌলিক পরিমাণ। এটাকে করলে আমরা পাবো 1.111 করে চলতেই থাকবে, এটা হয়ে গেল এই পার্সেন্টেজ। একই রকম ভাবে H2O তে অক্সিজেনের শতকরা তৌলিক পরিমাণ কত হয়ে যাবে, এটা হয়ে যাবে অক্সিজেন 16/18 into 100। এটা করলে আমরা পাবো 88.88%। ঠিক আছে, তাহলে শতকরা তৌলিক পরিমাণ কি হয়ে গেল, কোনো উপাদান তার আণবিক ভরের শতকরা পরিমাণে যতটা আছে সেটাই হলো তার শতকরা তৌলিক পরিমাণ। 6 এ আছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। এটা খুব পরিচিত একটা নীতি, তো খুব ইম্পর্টেন্ট এটা যেন মিস না হয়। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি খুব ছোট একটা নীতি। এতে কি বলা আছে যে ইলেকট্রন বা ইলেকট্রনের মতো কোনো ক্ষুদ্র কণা তারা যদি গতিশীল থাকে তাহলে আমরা তাদের অবস্থান এবং ভরবেগ একই সঙ্গে সঠিকভাবে নির্ণয় করতে পারবো না। এটাই হলো হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। তাহলে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিটা কি হয়ে গেল, কোনো নির্দিষ্ট মুহূর্তে ইলেকট্রন বা ইলেকট্রনের মতো কোনো ক্ষুদ্র গতিশীল কণা তাদের অবস্থান অর্থাৎ পজিশন এবং ভরবেগ বা মোমেন্টাম একই সঙ্গে আমরা সঠিকভাবে নির্ণয় করতে পারবো না। যদি অবস্থান নির্ণয়ের ত্রুটির পরিমাণ ডেল্টা এক্স হয় এবং মোমেন্টাম বা ভরবেগ নির্ণয়ের ত্রুটির পরিমাণ ডেল্টা পি হয়, তাহলে ডেল্টা এক্স into delta p হয়ে যাবে greater than equal to h/2 pi। SiCl4 এর আদ্র বিশ্লেষণ। CCl4 আদ্র বিশ্লেষিত হয় না, তার কারণ CCl4 এর ক্ষেত্রে একই গ্রুপের মৌল C এবং Si, তো CCl4 এর ক্ষেত্রে যেটা হয় যে এদের কোনো ফাঁকা d অরবিটাল নেই,
তো SiCl4 এর ক্ষেত্রে ফাঁকা ডি অরবিটাল থাকায় নিজের কোঅর্ডিনেশন নাম্বার সহজেই বাড়াতে পারে এবং সেই জন্য আদ্র বিশ্লেষিত হয়। তাহলে এরকম দেখতে হবে CCl4 SiCl4 এর সাথে H2O ডোন পেয়ার কি হয়ে যাবে, এখানে Si এর সাথে এই লোন পেয়ারে দিয়ে ও একটা বন্ড তৈরি করবে, দিয়ে কোঅর্ডিনেশন নাম্বার 4 থেকে 5 হয়ে যাবে। তাহলে এই লেভেলে কি দেখতে পাবো আমরা, Si Cl 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 সাথে H2O টা এইভাবে অসমযোজী বন্ধনে যুক্ত হলো। নেক্সট স্টেপে কি হয়ে যাবে, এই Cl টা বেরিয়ে যাবে, HCl হয়ে OH ঢুকে যাবে। তাহলে নেক্সট স্টেপে আমরা দেখতে পাবো SiOH হয়ে গেল, এখানে তাহলে মাইনাস HCl হলো প্লাস H2O, OH হলো Cl Cl Cl। এই একই রকম ভাবে চারটে Cl প্রতিস্থাপিত হয়ে যাবে OH দ্বারা, দিয়ে SiOH হোল 4 উৎপন্ন করবে, এটা হয়ে যাবে সিলিসিক অ্যাসিড। নাম্বার 7 এইটা আছে বোরাক্সের জলীয় দ্রবণ ক্ষারীয় কেন। সমীকরণটাই আমরা মনে রাখবো, তাহলে বাকি উত্তরটা তৈরি হয়ে যাবে। এটা হলো বোরাক্স Na2B4O7 প্লাস 7H2O, উৎপন্ন হবে 4H3BO3 প্লাস 2NaOH। প্রশ্নটা কি, প্রশ্নটা হচ্ছে বোরাক্সের জলীয় দ্রবণ, বোরাক্স একটা লবণ, এর জলীয় দ্রবণটা ক্ষারীয়। তার কারণ কি, তার কারণ হচ্ছে বোরিক অ্যাসিড উৎপন্ন করেছে জলীয় দ্রবণে আর উৎপন্ন করেছে সোডিয়াম হাইড্রোক্সাইড। এই বোরিক অ্যাসিডটা কি হয়ে যাবে, বোরিক অ্যাসিড এটা মৃদু অ্যাসিড, মৃদু অ্যাসিড হওয়ার জন্য কি হয়ে যাবে, প্রায় অবিয়োজিত থাকবে, অবিয়োজিত অণু প্রচুর থাকবে, বেশিরভাগ অণুই অবিয়োজিত অবস্থায় থাকবে, সেই জন্য জলীয় দ্রবণে H এর সংখ্যা খুব কম হয়ে যাবে, H এর সংখ্যা কম। অন্যদিকে NaOH কি হয়ে যাবে, এর তো তীব্র ক্ষার সম্পূর্ণ আয়নিত হবে, Na প্লাস প্লাস OH মাইনাস উৎপন্ন করবে, এই OH মাইনাস এর সংখ্যাটা বেশি হয়ে যাবে, সেই জন্য এই জলীয় দ্রবণ হয়ে যাবে ক্ষারীয়। নাম্বার 8 হয়ে গেল। 9 ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল কাকে বলবো, সাধারণত ক্যাটায়ন, যাদের যেসব বিকারকের ইলেকট্রনের ঘাটতি আছে, যাদের অর্থাৎ ইলেকট্রন শূন্য কক্ষক যাদের আছে, ইলেকট্রন শূন্য কক্ষক আছে, তারা কি করে, তারা ইলেকট্রন সমৃদ্ধ প্রশম অণু বা বিকারকের বা অ্যানায়ন, প্রশম অণু বা অ্যানায়নের সঙ্গে ইলেকট্রন জোড় গ্রহণ করে সমযোজী বন্ধন তৈরি করে, তাদেরকে ইলেকট্রোফাইল বলে।
ঠিক আছে, তাহলে ইলেকট্রোফাইল কাদেরকে বলছি? যাদের ক্ষেত্রে ইলেকট্রনের ঘাটতি আছে। এই কথাটা মাথায় রাখতে হবে, ইলেকট্রনের ঘাটতি তাদেরকে আমরা বলছি ইলেকট্রোফাইল। উদাহরণ কি হয়ে যাবে? সাধারণত ক্যাটায়ন গুলো ইলেকট্রোফাইল হয়ে যাবে, তাহলে NH প্লাস, C প্লাস, CH3 প্লাস, Cr3 প্লাস, তারপর NO2 প্লাস, এই সবগুলো হয়ে যাবে ইলেকট্রোফাইল। 9, 8 এইটের অথবা দুটো নামকরণ আছে, CH2 ডবল বন্ড CH, CH2, CH2 1 2 3 4, C ট্রিপল বন্ড CH, এটা একটা আছে। আরেকটা আছে CH3, CH ডবল বন্ড CH, CH2, C ট্রিপল বন্ড CH, 1 2 3 4 5 6। দুটো যৌগের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একটা ডবল বন্ড আছে, একটা ট্রিপল বন্ড আছে। তো এই ক্ষেত্রে আমরা দুদিক থেকে নাম্বারিং করব, 1 2 3 4 5 6। এদিক থেকে নাম্বারিং করব 1 2 3 4 5 6। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? এক্ষেত্রে 1 এ একটা আছে, একটা আছে 5। এর নিচ দিকে যা করেছি নাম্বারিং, তাতে আমরা দেখতে পাচ্ছি 1 এ আছে, 5 এ আছে। তো দুদিক থেকে নাম্বারিং এ যখন সমান হয়ে যাবে, অর্থাৎ ডবল বন্ড আর ট্রিপল বন্ডের পজিশন দুদিক থেকেই গুনছি, আমরা 1 5 পাচ্ছি। তখন আমরা কি করব? ইনকে আমরা প্রাধান্য দেব, অর্থাৎ এই যে নাম্বারিংটা যেটাতে ইন কম নাম্বারে আছে সেটাকে প্রাধান্য দেব। তাহলে এর নাম কি হয়ে যাবে? এর নাম হয়ে যাবে হেক্স 1 ইন, আর কি আছে? 5 আইন, 5 আইন হয়ে গেল। যদি আমরা এটা এরকম করতাম যে হেক্স 5 ইন 1 আইন, তাহলে কিন্তু আমাদের নাম্বারিংটা ভুল হয়ে যেত। যখন দুদিক থেকে সমান নাম্বারিং পাবে তখন আমাকে প্রাধান্য দিতে হবে ইনকে। এবার এই যৌগটার ক্ষেত্রে আমরা নাম্বারিং করব 1 2 3 4 5 6। এক্ষেত্রে আমরা পেলাম 2 5। আরেক দিক থেকে নাম্বারিং করব, কি দেখতে পাচ্ছি? 1 2 3 4 5 6। এই নাম্বারিং আমরা পেলাম, কি পেলাম? 1 4 পেলাম। তাহলে আমরা এই নাম্বারিংটাই নেব, যেটাতে আমরা এদেরকে কমে পেলাম সেই নাম্বারিংটাই নেব। তো নাম্বারিং করব আমরা, নাম্বারিং হয়ে গেল, নাম লিখবো, ইনটাকে আগে লিখবো, কিন্তু নাম্বারিং এর ক্ষেত্রে প্রাধান্য দিয়েছি আইনকে, লিখবো কিন্তু আগে ইনকে। তাহলে আমি লিখলাম হেক্স, 6টা কার্বনের জন্য হেক্স লিখলাম। এবার 1 আইন পরে লিখবো, 4 ইন 1 আইন। এই হয়ে গেল সঠিক নামকরণ। নাইনে একটা খুব সোজা প্রশ্ন আছে, মৃত্তিকা দূষণের দুটো কারণ। মৃত্তিকা দূষণ দুটি কারণ। কি লিখবো আমরা এতে? শিল্প কারখানার বর্জ্য পদার্থ, আচ্ছা 2 পৌর প্রতিষ্ঠানের বর্জ্য, 3 কৃষি সার কীটনাশক। তাহলে এইভাবে মৃত্তিকা দূষণ হতে পারে। এর একটা অথবা আছে যে কার্বন ডাই অক্সাইডের ফলে কিভাবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। তো তার জন্য আমরা কি বলবো, যে কার্বন ডাই অক্সাইড যে পরিমাণে নির্গত হচ্ছে সেটা কি করছে, সেটা বায়ুমণ্ডলের বাইরে একটা আস্তরণের সৃষ্টি করছে। ভূপৃষ্ঠে সূর্যের আলো যখন পৌঁছাচ্ছে সে আর ফিরে যেতে পারছে না,
তার ফলে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। এই গ্রিন হাউস প্রভাব যেটাকে আমরা বলি, তো সেই প্রভাবের কারণেই পৃথিবীর উষ্ণতা জীবের বসবাসযোগ্য হয়েছে। না হলে পৃথিবী এত শীতল হয়ে যেত যে সেখানে মানব জাতি কেন কোনো জীবজন্তু বাস করতে পারতো না। তো বর্তমানে এটা একটা সমস্যায় দাঁড়াচ্ছে, কারণ প্রায় এত বেশি পরিমাণে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে যে প্রতি বছর অনেকটা করে পৃথিবীর উষ্ণতা বাড়ছে, প্রায় 1 ডিগ্রি ফারেনহাইট করে বাড়ছে। এটাকেই বলা হচ্ছে বিশ্ব উষ্ণায়ন। এর ফলে জলস্তর বাড়ছে, প্রায় 9 ইঞ্চি জলস্তর বেড়ে গেছে 30 বছরে। এর জলস্তর বাড়ার জন্য পানীয় জলের সমস্যা হবে, ল্যান্ড বা স্থলভাগের পরিমাণ কমে যাবে, এরকম অনেক সমস্যা হয়ে যাবে। আচ্ছা, নাম্বার 10 শুরু হলো 3 নম্বরের প্রশ্ন। আইসোবার হতে গেলে আইসোবারের শর্ত কি হয়ে যাবে? আইসোবারের শর্ত কি লিখবো আমরা তাহলে? যে এদের ভর সংখ্যা সমান হবে, ভর সংখ্যা সমান, এটাই হচ্ছে আইসোবারের শর্ত। উদাহরণ দিতে বলেছে ক্যালসিয়াম 40-20, আরেকটা আমরা লিখতে পারি আর্গন 40-18, এদের ভর সংখ্যা সমান। তাহলে ক্যালসিয়াম 40-20 পরমাণু এবং আর্গন 40-18 এরা পরস্পরের আইসোবার। Fe2+ আর Fe3+ এর মধ্যে কোনটি বেশি সুস্থিত? কোনটি সুস্থিত কি লিখবো আমরা? আমরা এটা ইলেকট্রন বিন্যাস দিয়ে বুঝবো। Fe3+ বেশি সুস্থিত। প্রথমে আমরা Fe এর ইলেকট্রন বিন্যাস লিখবো। Fe হচ্ছে 26টা ইলেকট্রনকে আমরা কিভাবে সাজাবো? 1s2 2s2 2p6 3s2 3p6 4s2, এই অবধি হলো 20, তারপরে 6টা ইলেকট্রন 3d6। ঠিক আছে, 1s2 2s2 2p6 10টা, 3s2 3p6 4s2 10টা 20টা, এটা 26টা ইলেকট্রন। এবার Fe2+ এর ক্ষেত্রে কি হয়ে যাবে? S এর দুটো ইলেকট্রন বেরিয়ে যাবে, এই দুটো বেরিয়ে যাবে, তাহলে আমরা পাবো 1s2 2s2 2p6 3s2 3p6 3d6। এবার Fe3+ এর ক্ষেত্রে কি হয়ে যাবে? এখান থেকে আরেকটা ইলেকট্রন বেরিয়ে যাবে, তো কি হয়ে যাবে? 1s2 2s2 2p6 3s2 3p6 3d5। ঠিক আছে, এবার D এর ইলেকট্রনটা যদি আমরা জাস্ট দেখি তাহলে কি দেখতে পাবো? 1 2 3 4 5 6। এর ক্ষেত্রে কি হয়ে যাবে? এর ক্ষেত্রে 1 2 3 4 5, এটা 3d6, এটা 3d5। তাহলে কি দেখতে পাচ্ছি? বুঝে গেছি নিশ্চয় এতক্ষণে যে এর চেয়ে এটা বেশি স্টেবল। তার কারণ কি? হাফ ফিল্ড অরবিটাল, হুন্ডস রুল অফ ম্যাক্সিমাম মাল্টিপ্লিসিটি। তো সেই জন্য হাফ ফিল্ড অরবিটাল বেশি স্টেবল, তাই Fe3+ বেশি সুস্থিত। 10-এর একটা অথবা আছে, কোন কোন কোয়ান্টাম সংখ্যা দিয়ে পরমাণুর ইলেকট্রনকে চিহ্নিত করা যায়? এটা একটা প্রশ্ন। এর সাথে আরেকটা প্রশ্ন আছে, আগেরটাও 2+1, অর্থাৎ প্রথম প্রশ্নটার জন্য 2, দ্বিতীয় প্রশ্নটা Fe2+ আর Fe3+ এর মধ্যে কে বেশি সুস্থিত সেটা করার জন্য 1। এক্ষেত্রে এই প্রশ্নটার জন্য কি হয়ে যাবে? n প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বা মুখ্য কোয়ান্টাম নাম্বার, মুখ্য কোয়ান্টাম সংখ্যা
এল গৌণ বা অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা, এম ম্যাগনেটিক বা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, এস হচ্ছে স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। এই চারটে কোয়ান্টাম সংখ্যা দিয়ে আমরা একটা পরমাণুর ইলেকট্রন গুলোকে প্রকাশ করতে পারি। তো এর নেক্সট প্রশ্নটা যেটা আছে যে একটা পরমাণুর দুটো ইলেকট্রনের ক্ষেত্রে ম্যাক্সিমাম কতগুলো কোয়ান্টাম সংখ্যা সমান হতে পারে। তো এই তিনটে কোয়ান্টাম সংখ্যা যদি সমান হয়ে যায়, অর্থাৎ এই এন এল এম তিনটে কোয়ান্টাম সংখ্যা সমান হতে পারে, কিন্তু এস কখনোই সমান হবে না। এস যদি একটা ইলেকট্রনের প্লাস হাফ হয়, তাহলে আরেকটা ইলেকট্রনের ক্ষেত্রে এই তিনটে তো সমান হবেই, আরেকটা ইলেকট্রনের ক্ষেত্রে হয়ে যাবে মাইনাস হাফ। তার মানে কোনো দুটো ইলেকট্রনের এই এন এল এম এই তিনটে সমান হলেও এসটা কখনোই সমান হবে না। এস এর দুটো মান আছে, একটা প্লাস হাফ একটা মাইনাস হাফ। তো একটা যদি প্লাস হাফ হয়, আরেকটা মান হয়ে যাবে মাইনাস হাফ। 10 প্রশ্নটা সোজা। এরপর 11 নম্বরে পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করতে হবে 3s2 3p3। এই মৌলটার পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করতে হবে। তো এক্ষেত্রে এটা পি ব্লক মৌল। পি ব্লক মৌলের ক্ষেত্রে আমরা অবস্থান কি করে নির্ণয় করব? 10 প্লাস এস কক্ষের ইলেকট্রন প্লাস পি কক্ষের ইলেকট্রন, তো হয়ে গেল এটা 15 নম্বর শ্রেণী। এর শ্রেণী সংখ্যা হলো কত? 15 নম্বর। এর পর্যায় কত হয়ে যাবে? এর প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের ম্যাক্সিমাম মান 3, তাহলে 3 নম্বর পর্যায়। তাহলে এর পর্যায় 3 এবং শ্রেণী হচ্ছে 15। এটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন আছে, অক্সিজেনের ইলেকট্রন গ্রহণ এনথালপি সালফারের ইলেকট্রন গ্রহণ এনথালপি এর তুলনায় বেশি। আচ্ছা, তাহলে সালফারের অক্সিজেনের ইলেকট্রন গ্রহণ এনথালপি এর মানটা বেশি আর সালফারের কম। তার কারণ হচ্ছে অক্সিজেনের অবস্থান দ্বিতীয় পর্যায়। এর যদি ইলেকট্রন বিন্যাস আমরা দেখি তাহলে এটা হচ্ছে 2s2 2p6। সেখানে সালফারের যদি দেখি 3s2 3p6। তো যখন ইলেকট্রন গ্রহণ এনথালপি মানে পি অরবিটালে ইলেকট্রন ঢুকছে, দুটোর ক্ষেত্রেই পি অরবিটালে ঢুকছে, কিন্তু এটা 2p অরবিটালে ঢুকছে, এটা 3p অরবিটালে ঢুকছে। তাহলে কি হয়ে যাবে? 2p অরবিটাল ছোট, তো সেখানে যদি একটা এক্সট্রা ইলেকট্রন ঢোকে সেখানে বিকর্ষণ কাজ করে। তো এখানে যখন একটা ইলেকট্রন ঢুকলো, কি কাজ করবে? বিকর্ষণ কাজ করবে, এবং সেই কারণে এখানেও বিকর্ষণ বল কাজ করবে, কিন্তু সেটা কম, যেহেতু এর আকারটা বড়, এদের থাকার জন্য বেশি জায়গা আছে। তো সেখানে যখন একটা ইলেকট্রন আসবে, বিকর্ষণ বল যেটা কাজ করবে সেটা হয়ে যাবে কম। সেই কারণে সালফারের ইলেকট্রন গ্রহণ এনথালপি এর মানটা কি হয়ে যাবে? বেশি হবে, আর অক্সিজেনের ক্ষেত্রে হয়ে যাবে কম। আরো আণবিক অরবিটাল একে দেখাতে হবে যে অক্সিজেন কেন প্যারাম্যাগনেটিক। তো এদিকে আমরা রাখলাম 2s মলিকুলার অরবিটাল, না এটা অ্যাটমিক অরবিটাল। এদিকে রাখলাম 2s অ্যাটমিক অরবিটাল। এগুলো অ্যাটমিক অরবিটাল, অ্যাটমিক অরবিটাল। এখানে আমি মলিকুলার অরবিটাল রাখবো। এখানে চিত্রটা আঁকতে বলেছে। তো এখানে দুটো ইলেকট্রন আছে, এখানে দুটো ইলেকট্রন আছে। এরা কি করবে? এরা এইরকম ভাবে দুটো মলিকুলার অরবিটাল তৈরি করবে। এদের নাম কি? এটা হচ্ছে সিগমা 2s, এটা অ্যান্টিবন্ডি সিগমা স্টার 2s। এবার পি অরবিটালের ইলেকট্রন গুলো থেকে আমরা কি পাবো? পি এর
চারটে ইলেকট্রন আছে, 1 2 3 4। এখানে আছে একই রকম ভাবে 1 2 3 4। এর থেকে যে অরবিটাল গুলো পাবো, বোর্ডটা ছোট, সিগমা পাই, এখানে একটা পাবো পাই, দুটো পাই আর একটা সিগমা। এই এটার নাম হয়ে যাবে সিগমা 2pz, এটা হয়ে যাবে সিগমা স্টার 2pz অ্যান্টিবডি। এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে পাই 2px, এটা পাই 2py, এটা পাই স্টার 2px, পাই স্টার 2py। এগুলোকে এর সাথে জুড়লাম আমরা। এই এবার আমরা ইলেকট্রন গুলোকে ভর্তি করবো। এখানে আছে 4টে ইলেকট্রন, এখানে দুটো ভর্তি করলাম, এখানে দুটো ভর্তি করলাম। এবার এখানে কটা আছে, 4 4 8টা ইলেকট্রন আছে, এখানে দুটো হবে। এই রুলটা একদম গুন্ডের মতোই হবে। এখানে দুটো, এখানে প্রথমে দুটো ভর্তি করলাম, তারপরে অপোজিট স্পিনে আরো দুটো দিলাম। তাহলে কটা ইলেকট্রন হলো, 2 2 4 6 7 8 9 10। এখানে কটা আছে, 4 আর 4 এ 8, তার মধ্যে হয়েছে আমার 6টা। আরো দুটো ইলেকট্রন আমি এখানে ভর্তি করতে পারবো। তাহলে কি দেখতে পাচ্ছি, যেহেতু এখানে কি রয়েছে, এখানে দুটো আনপেয়ার্ড ইলেকট্রন আছে, সেই কারণে O2 প্যারাম্যাগনেটিক। তাহলে এইভাবে আমরা ছবি আঁকবো, ছবি এঁকে ইলেকট্রন দিয়ে ভর্তি করে দেখাতে পারবো যে দুটো আনপেয়ার্ড ইলেকট্রন আছে, তাই এ প্যারাম্যাগনেটিক। এরপর 12 নম্বরের একটা অথবা আছে, এটার জন্য 3 নম্বর অথবায় আছে যে CO3 2- এর CO3 2- এর ক্যানোনিক্যাল ফর্ম গুলোকে আঁকতে হবে। এর আইডেন্টিক্যাল ক্যানোনিক্যাল ফর্ম আছে 1 2 3 4 5 6। এখানে O মাইনাস 1 2 3 4 5 6 মাইনাস। এক্ষেত্রে কি হবে, এই ইলেকট্রনটা এখানে পড়বে, ডবল বন্ড তৈরি হবে, এটা খুলে যাবে। তাহলে এর নেক্সট ক্যানোনিক্যাল কি পেলাম, এটা O মাইনাস হলো 1 2 3 4 5 6। এখানে হয়ে গেল ডবল বন্ড O, এখানে থাকলো O মাইনাস। নেক্সট স্টেপে কি হবে, এই মাইনাসটা এখানে পড়বে আর এই বন্ডটা খুলে যাবে। তাহলে আমরা পেলাম মাইনাস CO মাইনাস ডবল বন্ড। এর 3টে আইডেন্টিক্যাল ক্যানোনিক্যাল ফর্ম রয়েছে, তাই এ খুব স্টেবল। এর সাথে আরেকটা প্রশ্ন আছে যে H2S এবং H2O দুটো একই গ্রুপের, সালফার এবং অক্সিজেন। তার সাথে আমরা কি দেখতে পাচ্ছি যে এটা গ্যাস কিন্তু এটা তরল, জলটা হচ্ছে তরল আর H2S গ্যাস। এর কারণ কি, এর কারণ হচ্ছে হাইড্রোজেন বন্ডিং, হাইড্রোজেন বন্ধন। অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি সালফারের চেয়ে বেশি, তার ফলে H2O তে হাইড্রোজেন বন্ডিং এর তীব্রতা অনেক বেশি। সেই কারণে অনেকগুলো অণু এক্ষেত্রে সংঘনিত অবস্থায় থাকে, এদের মধ্যে আকর্ষণ বল বৃদ্ধি পায়, এটা একটা মলিকুলার ওয়েট অনেক বেড়ে যায়, এ হয়ে যায় তরল। কিন্তু এর ক্ষেত্রে যেহেতু এর ইলেকট্রোনেগেটিভিটি ততটা বেশি নয়, সেই কারণে এর মলিকুলার ওয়েট কম হয়ে যায়, হাইড্রোজেন বন্ডিং অত শক্তিশালী হয় না, তো অণুর সংখ্যাটাও কম হয়ে যায়, তাই H2S গ্যাসীয়। নাম্বার 13 এ আছে গেলুসাকের চাপের সূত্র। তাহলে এই সূত্রটা কি হয়ে যাবে, স্থির আয়তনে নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ গ্যাসটির
উষ্ণতার সমানুপাতিক। তাহলে কি দেখতে পাচ্ছি, যদি আয়তন কনস্ট্যান্ট থাকে অর্থাৎ ভি স্থির, তাহলে কি হয়ে যাবে, চাপ P প্রপোর্শনাল টু হয়ে যাবে T। চাপ উষ্ণতার সমানুপাতিক যখন ভি স্থির। এই হয়ে গেল গেলুসেকের চাপের সূত্র। এর সাথে একটা অঙ্ক আছে, 3.2 গ্রাম সালফার বাষ্প এসটিপি তে আয়তন অধিকার করে 280.2 ml। নির্ণয় করতে হবে এর আণবিক সংকেত। এই অবস্থায় আণবিক সংকেত নির্ণয় করতে হবে। আর বলে দেওয়া আছে এস যে 32, এস এর পারমাণবিক ভর যে 32, সেটা বলে দেওয়া আছে। প্রশ্নে কি কি দেওয়া আছে, আমরা এই সূত্রটাকে কাজে লাগাবো। পিভি ইকুয়াল টু জি এম বা আর টি। এখানে জি কত বলা আছে, জি হচ্ছে গ্রামে প্রকাশিত ভর, সেটা 3.2 গ্রাম। ঠিক আছে। পি যেহেতু এসটিপি, তাই জন্য পি হয়ে যাবে 760 মিলিমিটার এইচজি বা 1 অ্যাটমসফিয়ার। ভি কত, ভি বলা আছে 280.2 ml। একে আমরা লিটারে কনভার্ট করে নেব। 1000 দিয়ে ভাগ করলে আমি পাবো 2802 লিটার। লিটারে কনভার্ট করলাম। পিভি পেলাম, এনটা আমি নির্ণয় করব। টি কত, টি 273 কেলভিন। আর আর এর মান এখানে লিটার অ্যাটমসফিয়ারে বসাবো 0.082। এই সবকটা মান পেয়ে গেলাম। এম এর মান আমি নির্ণয় করব। তাহলে এম ইকুয়াল টু হয়ে গেল জি আর টি বাই পিভি। এর মানগুলো বসাচ্ছি। 3.2 ইন্টু 0.082 ইন্টু 273 P1 অ্যাটমসফিয়ার, আর ভি হচ্ছে 0.2802। মানগুলো বসালাম। এটা করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কত পাবো, 255.66। তাহলে এটা হলো এই অবস্থায় সালফার বাষ্পের আণবিক গুরুত্ব। এবার এর আণবিক সংকেত নির্ণয় করার জন্য আমাকে দেখতে হবে যে এতে কতগুলো পরমাণু আছে। তার জন্য আমরা কি করব, একে 32 দিয়ে ভাগ করব। প্রশ্নটা মুছে দিলাম। তো এবার 255.66 এর পারমাণবিকতা বার করার জন্য আমি একে 32 দিয়ে ভাগ করলাম। এটা অলমোস্ট ইকুয়াল টু পাবো 7.99। তো পরমাণুর সংখ্যা হয়ে যাবে 8। তো এই অবস্থায় সালফারের সংকেত হয়ে যাবে S8। কিভাবে নির্ণয় করলাম, তাহলে মলিকুলার ওয়েট বার করলাম। মলিকুলার ওয়েটকে তার পারমাণবিক ভর দিয়ে ভাগ করলাম, দিয়ে নাম্বার অফ অ্যাটমস পেয়ে গেলাম, পারমাণবিকতা পেয়ে গেলাম, সংকেত হয়ে গেল S8। 14 নম্বর, হেসের সূত্র। হেসের সূত্রে কি আছে, এনথালপির পরিবর্তন রিলেটেড সূত্র। তাহলে কি দেখবো আমরা, এনথালপির পরিবর্তন। একটা বিক্রিয়া যদি একটি মাত্র ধাপে সম্পন্ন হয় তাহলে যে এনথালপির পরিবর্তন হয়, বিক্রিয়াটা যদি একাধিক ধাপে সম্পন্ন হয় তাহলেও সেই এনথালপির পরিবর্তনের যোগফল এই একটি মাত্র ধাপে সম্পন্ন হলে যে এনথালপির পরিবর্তন হতো তার সমান হবে। এটাই হলো হেসের সূত্র। হেসের সূত্র তাহলে খুব ইজি সূত্র। কি দেখতে পাচ্ছি যে একটা বিক্রিয়া যদি একটি মাত্র ধাপে সম্পন্ন হয় তখন যে এনথালপির পরিবর্তন হয়, বিক্রিয়াটা যদি একাধিক ধাপে সম্পন্ন হয়
সেক্ষেত্রেও বিভিন্ন ধাপের যে এনথালপির পরিবর্তন সেটা তাদের যোগফলের সমান হয়ে যাবে। এটা 1 নম্বরের জন্য আছে। এর সাথে একটা অঙ্ক আছে যে বলা আছে এরকম একটা রিঅ্যাকশন 2x + y = z, এরকম একটা রিঅ্যাকশন দেওয়া আছে আর বলা আছে যে এই রিঅ্যাকশনটার ডেল্টা H এর মান 300 কেজে মোল ইনভার্স আর দেওয়া আছে ডেল্টা S = 0.2 কেজে মোল ইনভার্স কেলভিন ইনভার্স। এরকম একটা সমীকরণ, এরকম মান বলে দেওয়া আছে আর বলতে হবে যে কোন উষ্ণতায় বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত হবে, কোন উষ্ণতায় বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত হবে। তাহলে কি করব আমরা জানি যে একটা রিঅ্যাকশনের জন্য স্বতঃস্ফূর্ত হবার শর্ত হচ্ছে ডেল্টা জি নেগেটিভ, অর্থাৎ ডেল্টা জি 0 এর চেয়ে কম হবে। এবার আরেকটা জিনিসও আমরা জানি ডেল্টা জি = ডেল্টা এইচ মাইনাস টি ডেল এস, এটাও হয়ে যাবে 0 এর চেয়ে কম। এবার এর সাইড চেঞ্জ করছি, তাহলে দাঁড়াচ্ছে যে ডেল্টা এইচ লেস দেন টি ডেল এস। আমাকে বের করতে হবে টিটা, আই মনে হচ্ছে এটাকে টি বার করতে হবে। তাহলে আমি কি করব, টি এর ক্ষেত্রে হয়ে যাবে টি ডেল এস কে যদি এইদিকে আনি তাহলে কি দেখতে পাচ্ছি এটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে ডেল্টা এইচ, তাহলে টি ডেল্টা এইচ বাই ডেল্টা এস। এবার এদের মান বসাবো, এখানে আছে ছিল 300, এটাই ছিল 0.2, ইউনিট গুলো বসালে দেখতে পাবে কেলভিনই পাচ্ছি আমরা। এটাই ছিল কেজে মোল ইনভার্স, এক্ষেত্রে ছিল কেজে মোল ইনভার্স কেলভিন ইনভার্স। এই ভাগটা করলে আমি কি পাবো, ইউনিট গুলো এরকম কেটে যাবে, মোল ইনভার্স কেটে যাবে, শুধু পড়ে থাকবে কেলভিন ইনভার্স। পয়েন্টের জন্য এক্ষেত্রে পয়েন্টের জন্য আমি কি করব, এখানে পয়েন্ট দেব, শূন্য নেব, দিয়ে পয়েন্ট ওঠালাম, 2 দিয়ে যদি ভাগ করি এটা হয়ে গেল 1500। তাহলে কোন কন্ডিশনে বিক্রিয়াটা কোন উষ্ণতায় স্বতঃস্ফূর্ত হবে, 1500 কেলভিনের বেশি যদি টেম্পারেচার হয় তখন বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত হবে। এই হলো 15 নম্বর আছে। 15 নম্বরে আছে যে K2MnO4, এই বিক্রিয়া এই Mn এর জারণ সংখ্যা বার করতে হবে। তো একে আমরা x ধরে নিলাম, এই K এর ক্ষেত্রে +1, অক্সিজেনের -2, এই করলে আমি পাবো +1 × 2 + x প্লাস -2 × 4 = 0। এই হলো, তাহলে x = আমি কত পেলাম -8, এদিকে এলো 8 + 8 -2 = হয়ে গেল +6। তাহলে K2MnO4 এ Mn এর জারণ সংখ্যা হয়ে গেল +6। এরপর একটা আয়ন বিনিময় পদ্ধতিতে সমতা বিধান করতে হবে। তার জন্য আছে Cr2O72 মাইনাস প্লাস Fe2 প্লাস, Cr2O72 মাইনাস প্লাস Fe2 প্লাস প্লাস H প্লাস ইকুয়াল টু কি আছে Cr3 প্লাস প্লাস Fe3 প্লাস প্লাস H2। ঠিক আছে, তাহলে এই Cr2O72 মাইনাস Cr3 প্লাসে পরিণত হয়েছে। এটা হলো জারকের অর্ধ সমীকরণ। জারকের অর্ধ সমীকরণ তাহলে কি দেখতে পাচ্ছি, জারকের অর্ধ সমীকরণটা হয়ে গেল
Cr2O7 মাইনাস থেকে Cr3 প্লাস, এই হলো। এবার আমরা পরমাণু সংখ্যা যদি সমান করি তাহলে কি দেখতে পাবো, Cr2O7 মাইনাস প্লাস 14H প্লাস ইকুয়াল টু 2Cr3 প্লাস প্লাস 7H2O। এটা আমরা পরমাণু সংখ্যার সমান করলাম, করে এটা পেলাম। এরপরে ইলেকট্রনের সংখ্যা সমান করলে কি পাবো, Cr2O7 মাইনাস প্লাস 14H প্লাস প্লাস এখানে 2 মাইনাস থেকে 6 প্লাস এবং H 14H প্লাস থেকে কটা ইলেকট্রন লাগলো, 6টা ইলেকট্রন। ইলেকট্রন চার্জ সমান করে এটা পেলাম 2Cr3 প্লাস প্লাস 7H2O। এটার একটা নামকরণ করব, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। 1 নম্বর সমীকরণটা লিখে নাও খাতায়, এই অবধি খাতায় লেখো, আমি মুছে দিচ্ছি। এরপর 1 নম্বরটা থাকলো Fe2 প্লাস থেকে Fe3 প্লাস, এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে বিজারকের অর্ধ সমীকরণ। Fe2 প্লাস থেকে Fe3 প্লাস বিজারকের অর্ধ সমীকরণ, ঠিক আছে। এবার কি দেখতে পাচ্ছি, Fe2 প্লাস থেকে Fe3 প্লাস হতে গেলে একটা ইলেকট্রন ত্যাগ করতে হয়েছে। তো এইবার ইলেকট্রন সংখ্যাটাকে আমরা সমান করব, এখানে 6 ইলেকট্রন আছে, তো এটাকে 6 দিয়ে গুণ করব, করলে পাবো 6 Fe2 প্লাস 6 Fe3 প্লাস প্লাস 6 ইলেকট্রন। এটা 2 নম্বর সমীকরণ। এবার 1 প্লাস 2 করলে আমাদের সমতা বিধানটা হয়ে যাবে, যেহেতু ইলেকট্রন সংখ্যার ব্যালেন্স হয়ে গেছে। তো সমতাযুক্ত সমীকরণটা কি হলো, সমতাযুক্ত সমীকরণটা কি হবে, Cr2O7 মাইনাস প্লাস 6 Fe2 প্লাস প্লাস 14H প্লাস ইকুয়াল টু হয়ে যাবে 2Cr3 প্লাস প্লাস 6 Fe3 প্লাস প্লাস 7H2O। এটা হয়ে গেল সমতাযুক্ত সমীকরণ। এর অথবা একটা আছে জারণ সংখ্যা দিয়ে সমতা বিধান করতে হবে। সমীকরণটা হচ্ছে NaNO3 প্লাস Zn প্লাস NaOH ইকুয়াল টু হয়েছে NH3 প্লাস Na2ZnO2 প্লাস H2O, এই হয়েছে। এবার আমরা নাইট্রোজেনের জারণ সংখ্যা দেখব, এখানে একবার এখানে একবার, দিয়ে জারণ সংখ্যার হ্রাস বৃদ্ধি থেকে জারণ বিজারণটা বোঝার চেষ্টা করব। এখানে Na+1 Na+1 অক্সিজেনের জন্য -2 তিনটে আছে, তো -6, তাহলে নাইট্রোজেন কত হলো, +5। এই নাইট্রোজেনটা +5, এখানে তিনটে হাইড্রোজেন +1 করে, তাহলে এটা হয়ে গেল +3। তাহলে এই নাইট্রোজেনটা কততে হলো, এই নাইট্রোজেনটা হলো -3। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা কি হলো, কোথায় পৌঁছেছি, +5 থেকে পৌঁছেছি -3 তে। তাহলে কি দেখবো, জারণ সংখ্যার হ্রাস, জারকের অর্ধ সমীকরণ, জারকের অর্ধ সমীকরণ কোনটা হলো, NaNO3 থেকে NH3, ঠিক আছে। কত হয়েছে, এটা ছিল জারণ সংখ্যার হ্রাস,
জারণ সংখ্যার হ্রাস তাহলে কত হলো? এটা ছিল +5 +1 -6, এটা ছিল +5, এটা হয়েছে -3। তাহলে কি দেখতে পেলাম আমরা? হ্রাস কত হলো? +5 -3 -3 করলে আমরা পাবো 8। 5 -3 করলে আমরা পাচ্ছি 8। এই হলো জারণ সংখ্যা হ্রাস। তাহলে এখানে কি করতে হবে আমাকে? এই সমীকরণকে আমাকে, তাহলে এটা 1 নম্বর সমীকরণ নিয়ে নিলাম। এরপরে বিজারণের অর্ধ সমীকরণটা দেখব। বিজারকের অর্ধ সমীকরণটা হচ্ছে, বিজারকের অর্ধ সমীকরণ কোনটা? Zn 0 থেকে Na2 Zno2, এখানে +2, এখানে -4, -2 × 2 -4, তাহলে Zn কত হয়ে গেল? +2। তাহলে বিজারকের অর্ধ সমীকরণ আমরা কি দেখতে পেলাম? কোথা থেকে কোথায় যাচ্ছি? জি থেকে যাচ্ছি Na2 Zno2। জারণ সংখ্যার বৃদ্ধি কত হয়েছে? জারণ সংখ্যার বৃদ্ধি হলো 0 থেকে 2 হয়েছে, তার মানে এটা হলো 2। তাহলে আমরা কি করব? জারণ সংখ্যার হ্রাস বৃদ্ধি সমান করতে গেলে একে গুণ করতে হবে 8 দিয়ে এবং এইটাকে গুণ করতে হবে 2 দিয়ে। ঠিক আছে? তাহলে জারণ সংখ্যার হ্রাস বৃদ্ধি সমান করার জন্য আমাকে একে, এই 1 নম্বর সমীকরণকে গুণ করতে হবে আমার, এদের অনুপাত তাহলে হলো 2:8, এটাকে 2 দিয়ে গুণ করব আর একে গুণ করব 8 দিয়ে। অর্থাৎ আমি এরকম যদি গুণ করি, 2:8 ছিল, তো 1:4 করলেও হবে, তাহলে আমার সমীকরণ মিলে যাবে। তো এটা আমি মুছে দিচ্ছি। আচ্ছা, তাহলে জারণ অর্ধ সমীকরণ আমাদের ছিল NaNO3 থেকে NH3, এটা জারক, আর Zn থেকে Na2 Zno2, এটা হচ্ছে বিজারক। তো আমরা কি করলাম? এই জারণ সংখ্যার হ্রাস বৃদ্ধি সমান করার জন্য একে 1 দিয়ে গুণ করবো, একে 4 দিয়ে গুণ করবো। করলে আমি যে সমীকরণটা পাচ্ছি সেটা হচ্ছে NaNO3 +4Zn প্লাস NaOH ইকুয়াল টু কি হয়ে যাবে? এটাকেও 4 দিয়ে গুণ হয়ে যাবে, তাহলে NH3 প্লাস 4 Na2 Zno2 প্লাস H2O। এবার শুধু হাইড্রোজেন মেলালেই হয়ে যাবে। ঠিক আছে? কত দেখতে পাচ্ছি? NaNO3, একটা N, একটা NH3 পেলাম। 4Zn এর জন্য 4 Na2 Zno2 পেয়েছি। এবার এখানে আমি এই কটা Na পেয়েছি? এখানে আছে 8টা Na, এখানে একটা Na, তো এখানে 7 লাগালে আমি 8টা Na মেলাতে পারলাম, হয়ে গেল 8টা সোডিয়াম। এবার জলটা মেলাবো, 7টা হাইড্রোজেন, তার মধ্যে 3টে হাইড্রোজেন এখানে, তাহলে 4টে হাইড্রোজেন এখানে হওয়ার জন্য এটা হয়ে গেল 2H2O। এই হয়ে গেল সমতা বিধান। এরপর এর সাথে একটা প্রশ্ন আছে যে S8A, S এর জারণ সংখ্যা 0, কারণ মৌল অবস্থায় যেমন O2H2 এদের জারণ সংখ্যা 0 হয়, তাই জন্য এর জারণ সংখ্যাও হয়ে যাবে 0। নাম্বার 16 এ আছে H2O2 এর বিজারণ ধর্ম। বিজারণ ধর্ম আমরা সমীকরণটা ভালো করে লিখে দেব, তারপর তার বর্ণনা করব। 2KMnO4 প্লাস 5H2O2 প্লাস 3H2SO4 ইকুয়াল টু 2MnSO4 প্লাস K2SO4 প্লাস 8H2O প্লাস 5O2। কি দেখতে পাচ্ছি আমরা? তাহলে বেগুনি বর্ণের KMnO4 কে H2O2 বিজারিত করে
MnSO4 উৎপন্ন করে, সেটা বর্ণহীন হয়ে যায়, ম্যাঙ্গানাস সালফেট, পটাশিয়াম সালফেট, জল আর অক্সিজেন উৎপন্ন করে। এক্ষেত্রে আমরা কি করব, ইনঅর্গানিকের ক্ষেত্রে সমতাযুক্ত সমীকরণ মুখস্থ করে নেব, কারণ সমতাযুক্ত সমীকরণের জন্য 1 নম্বর আর স্টেটমেন্টের জন্য 1 নম্বর থাকে। তাহলে কি দেখতে পাচ্ছি, বলবো যে বেগুনি বর্ণের পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণকে হাইড্রোজেন পারঅক্সাইড বা H2O2 বিজারিত করে, H2SO4 আছে তার মানে অ্যাসিড মাধ্যমে বিজারিত করে বা আম্লিক মাধ্যমে বিজারিত করে সেই রংটা বর্ণহীন হয়ে যায়। MnSO4, ম্যাঙ্গানাস সালফেট, পটাশিয়াম সালফেট আর অক্সিজেন উৎপন্ন হয়। এই হয়ে গেল H2O2 এর বিজারণ ধর্ম। এর সাথে একটা প্রশ্ন আছে যে ভারী জল কি? ভারী জল D2O অর্থাৎ ডয়টেরিয়ামের অক্সাইডকে ভারী জল বলে। ডয়টেরিয়াম হাইড্রোজেনেরই একটা আইসোটোপ, প্রোটন নিউট্রন সংখ্যা এতে 1, তাই জন্য এটাকে ভারী জল বলে। তাহলে ভারী জল কি হলো, ডয়টেরিয়ামের অক্সাইডকে ভারী জল বলে। কিছু প্রশ্ন বাকি থেকে গেল এখনো 18। তো নেক্সট ক্লাসে আমরা এই প্রশ্নগুলো আলোচনা করব। আজকের ক্লাস এই পর্যন্তই।